এসএসসি পরীক্ষার ফল মূল্যায়নে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ডক্টর আব্দুস সালাম। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার কাছে শুরুতেই জানতে চাই, এবার এসএসসি সমমান পরীক্ষা মূল্যায়নে কোন বিষয়গুলো আপনার চোখে পড়েছে? ধন্যবাদ। আপনাকে প্রথমে স্বাগত জানাই আমাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা চমৎকার প্রত্যাশিত ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছেন, তাদেরকে স্বাগত জানাচ্ছি। একই সাথে অভিভাবক, শিক্ষক এবং প্রতিষ্ঠানগুলোকে স্বাগত জানাচ্ছি। আমার কাছে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটি হলো যে পরিমাণগত যে বিকাশ আমাদের বাংলাদেশে দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থায় আমাদের একটি প্রথম দিকেই আমাদের লক্ষ্য ছিল যে আমরা কিভাবে আমাদের কোয়ান্টিটেটিভ এনলার্জমেন্টটা পেতে পারি। আপনি যদি দেখেন এবারের ফলাফল এবং 2008 সালের সঙ্গে যদি তুলনা করি আমরা, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রায় দ্বিগুণ হয়েছে বিগত 12 থেকে 14 বছরে। তখন শিক্ষার্থীর পরিমাণ ছিল 10 লক্ষ, এবারে শিক্ষার্থীর পরিমাণ কিন্তু 20 লক্ষ। এই যে ব্যাপক একটা পরিমাণগত অংশগ্রহণ শিক্ষায় এবং আমাদের শিক্ষার্থীদের এনরোলমেন্টের যে হার এবং একই সাথে এসএসসি বা মাধ্যমিক পর্যায়ে যে অংশগ্রহণ করা এবং সফলভাবে সম্পন্ন করার যে হার, সেটা আমাদেরকে অনেক আশান্বিত করে। এবং আমরা মনে করি যে এই জায়গাটি দ্বিতীয় যে আসার জায়গা সেটি হলো যে আমাদের সরকারের পক্ষ থেকে নানাভাবে নানা সময় আমাদের মেয়ে শিক্ষার্থীদের জন্য কিন্তু বিশেষভাবে রাষ্ট্রের পক্ষ থেকে এবং শিক্ষা ব্যবস্থায় অনেক রকমের কার্যক্রম আমরা হাতে নিয়েছি বিগত 2 দশক 3 দশক ধরে। তার ফল কিন্তু আমরা এখন কিছুটা হলেও পেতে শুরু করেছি। আমাদের ছাত্রদের চেয়ে আমাদের দেশের ছাত্রীরা অনেক বেশি ভালো ফলাফল করছে বেশ দীর্ঘদিন ধরেই। এই স্টেবল সিচুয়েশনটি আমরা দেখতে পাচ্ছি। তার চেয়ে বড় আরেকটা জিনিস সেটি হলো যে এখন যে অনেক জায়গায় আমরা দেখি যে আগের তুলনায় এখন কমে এসেছে আমাদের। মাত্র এবার 51টি প্রতিষ্ঠানে কেউই পাশ করেনি, কিন্তু দেখেন একই সাথে পাশাপাশি যে জায়গাটি সবচেয়ে বড় রকম অর্জন হয়েছে আমাদের, সেটি হলো যে আমাদের শতভাগ পাশের সংখ্যা যে বিদ্যালয় তার পরিমাণ কিন্তু অনেক বেড়েছে। এটাও আমাদেরকে অনেক আশান্বিত করে যে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আমাদের শিক্ষার উন্নয়নের দিকে যাচ্ছি। 51টি প্রতিষ্ঠানের একজনও পাশ করেননি, এর কারণ কি বলে মনে করেন? এগুলো সব সময় আমরা দেখেছি যে এর আগেও হয়েছে, এটি কিন্তু এই বছরে নতুন নয় এবং বরং হয়তো আমাদের প্রতিষ্ঠানের সংখ্যা কিছুটা এবার কমেছে। এটার প্রধান কারণ যেটা আমার কাছে মনে হয় যে কিছু কিছু বিদ্যালয় কিন্তু থাকে যেখানে অনেক সুবিধা বঞ্চিত বিদ্যালয় এবং অনেক সুবিধা বঞ্চিত অঞ্চল। এই 51টি প্রতিষ্ঠানের এরকম খুব বেশি প্রতিষ্ঠান আমরা দেখি না, যে যেখানে বিশেষত আমাদের রুরাল বা ডিসঅ্যাডভান্টেজ যে এরিয়াগুলোতে দেখবেন যে হয়তো হাওর অঞ্চলের বিদ্যালয় থাকে অনেক, যেগুলো অনেক চেঞ্জ হয়। নদী ভাঙন এরিয়ায় থাকে অনেক বিদ্যালয়, যেগুলোতে অনেক বাড়ি আমাদের বিদ্যালয়ের পজিশনও চেঞ্জ হয় এবং শিক্ষক শিক্ষার্থীর যে অংশগ্রহণ সেই অংশগ্রহণেও সেখানে কিছুটা দেখা যায় যে দুর্বলতা থাকে। যে কারণে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকেরা চেষ্টা করলেও হয়তো শিক্ষার্থীরা অত বেশি পিছিয়ে পড়া সমাজের শিক্ষার্থী থাকে অনেক, যে কারণে তারা বেশি এগিয়ে আসতে পারে না। কারণ আপনি জানেন যে শিক্ষার এই প্রচেষ্টা কিন্তু শুধুমাত্র বিদ্যালয়ের কাছেই মানে শুধুমাত্র বিদ্যালয়ের দায়েই পড়ে না, বিদ্যালয়ের ঘাড়েই যায় না। সেখানে অভিভাবকদের অনেক ভূমিকা থাকে, শিক্ষার্থীদের নিজস্ব যে সেলফ স্টাডি সেখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই বিষয়গুলো আসলে একটু খতিয়ে দেখা উচিত বা খতিয়ে দেখা প্রয়োজন, কারণ একেবারেই শতভাগ ব্যর্থ হওয়া বা ফেল করা সেটা কিন্তু অনেকটাই অপ্রত্যাশিত। এবং আমাদের শিক্ষার্থীদের জায়গা থেকে দুর্বলতা নাকি আমাদের শিক্ষকদের পক্ষ থেকে নাকি বিদ্যালয়ের পক্ষ থেকে, আমি মনে করি সে বিষয়গুলো একটুখানি খতিয়ে দেখলে ভবিষ্যতে হয়তো এই সংখ্যা আরো কমে আসবে। আর একটু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ফলাফল এবং পাশের সংখ্যার দিক দিয়ে ছাত্রীরা অনেকাংশে এগিয়ে যাচ্ছে, ছাত্ররা কেন পিছিয়ে পড়ছে? এটা কয়েকটি কারণে আমাদের ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বা আমরা যদি এই পরিসংখ্যান পর্যালোচনা করি তাহলে প্রধানত 3টি কারণ আমার দৃষ্টিতে আমি উল্লেখ করতে পারি। প্রথমত হলো, আপনি জানেন আমাদের দেশের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী, পরিসংখ্যান অনুযায়ী কিন্তু আমাদের ছাত্রদের তুলনায় ছাত্রীদের অংশগ্রহণ অনেক বেশি এবং আমাদের দেশে কিন্তু পপুলেশনের দিক থেকেও কিন্তু আনুপাতিক হারে আমাদের দেশে নারীদের অনুপাত কিন্তু আমাদের পুরুষের চেয়ে অনেকটাই বেশি। যদিও অনেকদিন ধরেই আমাদের এই আদমশুমারি হলে আরো হয়তো নতুন তথ্য আসবে, কিন্তু যেটা প্রকাশিত আছে সে পর্যন্ত কিন্তু আমাদের ছাত্রীদের অংশগ্রহণ দেখেন এবারেও কিন্তু আমাদের ছাত্রীদের অংশগ্রহণ ছাত্রদের তুলনায় অনেক বেশি। অর্থাৎ সংখ্যাগত দিক থেকে ছাত্রীরা অংশগ্রহণ বেশি করছে, সে কারণে তারা সংখ্যাগত দিক থেকে তারা বেশি পাশ করবে
সেটি একটা দিক। আরেকটা দিক সেটি হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় নানা রকমের উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষত আমাদের ছাত্রী উপবৃত্তি, বিশেষত আমাদের ছাত্রীদের এই যে ধরে রাখা এবং বাল্য বিবাহ যে রোধ করা এবং সমাজের যে সচেতনতা বৃদ্ধি, এবং আমাদের দেশের যে চাকরির ক্ষেত্রে এবং জব মার্কেটেও কিন্তু আমাদের নারীদের অনেক প্রায়োরিটি আছে, অনেক জায়গায় কিন্তু কোটা সিস্টেম আছে, যে কারণে তাদের আগ্রহের পরিমাণটাও অনেক বেশি বেড়েছে। এবং আমাদের সরকারের এই সমস্ত গৃহীত পদক্ষেপের যে সুফল সেটাও কিন্তু আমরা পেতে শুরু করেছি। মেয়েরা কিন্তু আমাদের মাধ্যমিক পর্যায় থেকে ঝরে পড়ছে কম, এবং বাল্য বিবাহের কারণে তারা কম ঝরে পড়ছে, যেটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল। সে কারণে আমাদের শিক্ষার্থীরা, বিশেষ করে ছাত্রীরা, তৃতীয় যে বিষয়টি সেটি হলো ছাত্রীরা স্বাভাবিকভাবেই সাইকোলজিক্যালি এবং কালচারালি আমাদের মেয়েরা কিন্তু অনেক বেশি স্টেবল, এবং তারা কিন্তু অনেক ঘরমুখী, এবং তারা কিন্তু অনেক অধ্যবসায়ী, এবং তারা কিন্তু এখানে সময় বেশি বিনিয়োগ করছে তাদের হয়তো এই শিক্ষার ক্ষেত্রে এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে, কারণ তাদের প্রত্যাশা, আগ্রহ এবং সরকারের যে সদিচ্ছা এবং আমাদের যে সিস্টেম বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে, প্লাস একই সাথে জব মার্কেটে যাওয়ার জন্য মেয়েদের যে অগ্রাধিকার দেওয়া হয়, সেই বিষয়গুলো কিন্তু আমাদের মেয়েদেরকে আমি আমি মনে করি যে আকৃষ্ট করেছে। আরেকটা যে বিষয় যেটি থাকে সেটি হলো যে আমাদের যে টেকনোলজিক্যাল ইস্যুগুলো, এবং এই টেকনোলজিক্যাল ইস্যুর যে নেগেটিভ বা নেতিবাচক যে প্রভাব, সেটা ছেলেদের উপরে যতটা প্রভাব ফেলতে পারে, আমাদের মেয়েদের ক্ষেত্রে কিন্তু এতটা প্রভাব ফেলতে পারে না। কারণ আমাদের আমি মনে করি যে সাইকোলজিক্যালি এবং কালচারালি কিন্তু আমাদের মেয়েরা অনেক বেশি গোছানো এবং অনেক বেশি টার্গেট ওরিয়েন্টেড, এবং তারা টার্গেটকে, লক্ষ্যকে স্থির রেখে কাজ করতে পারে। আর ছেলেদের কিছুটি থাকে, কিছু স্বভাবগত ভাবেই হোক এবং সাইকোলজিক্যালি হোক এবং কালচারালি হোক, তারা কিন্তু একটু বহির্মুখী, এবং অনেক সময় তারা বন্ধুদের সাথে অনেক বেশি সময় ব্যয় করেন এবং প্রযুক্তির সাথে অনেক বেশি সময় ব্যয় করেন। এ সমস্ত কারণে হয়তো আমাদের হয়তো ছাত্ররা কিছুটা পিছিয়ে পড়ছে এবং আমাদের ছাত্রীরা আরো এগিয়ে যাচ্ছে। তবে আমি মনে করি যে এই যে পরিসংখ্যানিক যে পার্থক্য, সেটাও কিছুটা প্রভাব এখানে বিস্তার করেছে। বলা হয়ে থাকে করোনাকালীন সময়ে আমাদের সার্বিক শিক্ষা ব্যবস্থার উপর মারাত্মক প্রভাব বিস্তার করেছিল, সেই প্রভাব আমরা কতটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি? আমি মনে করি যে এবারের এসএসসি ফলাফল এবং এসএসসির যে সিলেবাস, সেটি আমরা সকলেই জানি। এটি কিন্তু করোনার যে ভয়াবহ যে ক্ষতির সম্মুখীন আমরা হয়েছিলাম, তার পরবর্তীতে কিন্তু এটি প্রথম পূর্ণ সিলেবাসে বা পূর্ণ কারিকুলাম এবং সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা হয়েছে। এবং আমাদের শিক্ষার্থীরা, আমি মনে করি যে আমরা শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা সবাই মিলেই কিন্তু আমরা সেই প্রভাবটি অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। এবং এখানে সবচেয়ে বড় আশার কথা হলো যে আমাদের অভিভাবকদের মধ্যে এবং আমাদের শিক্ষকদের মধ্যেও, এবং ইভেন অনেক বিদ্যালয়ে কিন্তু তখন অনেক শিক্ষকের অনেক পেশা পরিবর্তন হয়েছে। তো সেই জায়গাটি আমাদের শিক্ষার্থীদের যে মানসিক স্বাস্থ্যের যে ক্ষতিটা হয়েছিল, আমাদের অভিভাবকদের যে অর্থনৈতিক অনেক চাপ বেড়েছিল, সেই জায়গা থেকে কিন্তু আমরা বিগত 2 বছরে আমি মনে করি যে আমরা অনেকটাই বেরিয়ে এসেছি। এবং এখন সামনে এগোবার সময়, এখন আর মনে হয় না যে আমাদের এই শিক্ষার উপরে আমাদের করোনার যে নেতিবাচক প্রভাবটি ছিল সেটি আর থাকবে এবং থাকা উচিত। যদিও এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমরা শর্ট সিলেবাসে যাচ্ছি, সেক্ষেত্রেও হয়তো তারা ওই সময় যেহেতু করোনা আক্রান্ত শিক্ষার্থী ছিল, সেক্ষেত্রে হয়তো সেটা একটা যৌক্তিক হতে পারে। তবে এবারে যে শিক্ষার্থীরা সফলতার সাথে সম্পন্ন করেছে, আমি মনে করি তারা করোনার যে নেতিবাচক যে দিক, সেটা তাদেরকে আমি মনে করি ক্ষতির মুখে ফেলতে পারেনি, এবং আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো বেশি ভালো করবে বলে আমি প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে জুমে সরাসরি যুক্ত ছিলেন অধ্যাপক ডক্টর আব্দুস সালাম।